জি স্যার। কে কে পড়েছে হাত তোলো, রেইজ হ্যান্ড। ওকে, জিতনি পড়ে নাই, নিপা পড়ে নাই, মাহিয়া পড়ে নাই। স্যার আমি করছি স্যার ফোনে একটু প্রবলেম হয়েছিল। ওকে, আচ্ছা পড়েছো, আবার তোমরা আগে থেকেও একটু জানো, তাহলে এখন আমাকে একটু বলো তো দেখি কি ভয়েস জিনিসটা কি, ভয়েস চেঞ্জ জিনিসটা কি, কেউ একজন একটু বলো দেখি, পারো নাকি? ভয়েস শব্দের অর্থ বাচ্য। ভয়েস দ্বারা ভার্বের গঠন। ভয়েস দ্বারা ভার্ব নিজে কিছু করে বা অন্যকে দ্বারা কাজ সম্পূর্ণ হয় এরূপ বোঝায়। আমাদের মনের কথাটা আমরা একই মনের কথা দুইভাবে প্রকাশ করতে পারি। একই মনের কথা বা মনের ভাব কয়ভাবে প্রকাশ করতে পারি? দুই ভাবে। যেমন যাদের ভাষায় সমস্যা মিউট করো। যেমন আমরা এইভাবেও বলতে পারি যে আমি একটি চিঠি লিখেছি বা আমি একটি চিঠি লিখছি, এইভাবেও আমরা বলতে পারি। আবার যদি এই কথাটা আমরাও ঘুরিয়ে বলি যে এই চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে, তাও তো একই কথা, তাই না? দেখো, আমি বলি যে আমি একটি চিঠি লিখছি, এটা যদি বলি তাহলে যা বোঝা যাচ্ছে। আবার যদি আমি বলি যে এই চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে, তাও একই কথা বোঝা যাচ্ছে, তাই না? একই মনের ভাব। এই যে প্রথমে আমি বললাম আমি এই চিঠি লিখছি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর পরে যে বললাম এই চিঠি আমার দ্বারা লেখা হয়েছে, এটা হলো কি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। ঠিক আছে। আচ্ছা, প্যাসিভ ভয়েস মানে হলো তুমি যে সাবজেক্ট যে কর্মটা করে সেই কর্মের সাপেক্ষে বাক্য বলার না, বাক্য লেখা বা বলার নামই হলো কি? প্যাসিভ ভয়েস। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, বিষয়টা আমরা আরেকটু উদাহরণ দিয়ে দেখি। দেখো, খেয়াল করো, আমরা যখন একটা বাক্য লিখি, এই যে এরকম লিখি আই ইট রাইস, এটা একটা বাক্য। এই বাক্যকে যদি আমরা গঠন অনুসারে ভাগ করি তাহলে তিনটা পার্ট পেলাম। এই তিনটা পার্টের নাম হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো কি? অবজেক্ট। Rice is eaten by me. দাঁড়াও, এই যে আই ইট রাইস লিখলাম, এই বাক্য এইটা একটা মনের ভাব বুঝাইলো যে আমি ভাত খাই, এবং এটার তিনটা পার্ট পেলাম, সাবজেক্ট, ভার্ব আর কি? অবজেক্ট। আবার এই বাক্যটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? রাইস ইজ ইটেন বাই মি, এটা দ্বারাও বুঝাইছে যে আমি কি ভাত খাইছি, তাই না? কিন্তু এখানে দেখো পার্থক্যটা কি, আগে যে যা খাইছি সেটাকে আমি পরে রাখছিলাম, এখন আমি যে কাজটা করছি বা যে কর্মটা সম্পাদন করছি সেই কর্মটাকে আমি কোথায় নিয়ে আসছি? আগে নিয়ে আসছি। এটা হলো তোমার, হ্যাঁ। আর এই যে করছে তাকে নিয়ে গেছে কোথায়? পরে। এই যে কর্ম বা ইংলিশে বলো অবজেক্ট, এই অবজেক্টকে প্রাধান্য দিয়ে বা অবজেক্টের সাপেক্ষে যে বাক্যটা বললাম সেই বাক্যটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। কথাটাকে বুঝছো? স্যার অ্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ।
তাহলে অবজেক্টের সাপেক্ষে বাক্য লেখা বা মনের ভাব প্রকাশ করা কি বলা হবে? অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ। ঠিক আছে। আর সাবজেক্টের সাপেক্ষে বা সাবজেক্টকে প্রথমে নিয়ে বাক্য প্রকাশ করাকে বলা হবে অ্যাক্টিভ। বুঝছো? যাদের ভাষায় কথা জি, হয় স্যার। সে একটু নিজ দায়িত্বে মিউট রাখো। প্রতিবার তো আমি মিউট করতে পারবো না। বুঝতে পারছো? এই যে গতদিন যে শীট দিয়েছিলাম গ্রুপের মধ্যেই পাঠাইছে কেরা, সেজন্য তো পাই নাই। অনেকেই পাঠাইছে। স্যার আমি পাঠাইছি। শ্রাবণী পাঠাইছে মনে হয়, দেখলাম। স্যার আমি আচ্ছা, পাঠিয়েছি। আচ্ছা, গ্রুপে পাঠাবা না, আমার পার্সোনাল মেসেজে পাঠাবা। পার্সোনাল মেসেঞ্জার আছে না আমার, সেখানে পাঠাবা, আমার কাছে পাঠাবা। বুঝছো? এই গ্রুপের একজন মেম্বার, গ্রুপ মেম্বার দেখবা, ওইখানে দেখবা আমার নাম আছে, ওই আমার নামের উপর টাচ করে আমার নাম্বারে পাঠিয়ে দিবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে বয়সে যেখানে থেকে সংখ্যাটা লিখছি, তাই না? লেখো এই সংখ্যাটা, এবার লেখো যে প্রথমে বয়সের সংখ্যাটা লেখো, কোথায় জানি, এই যে লেখো। ওইটা না লেখা আমরা ডাইরেক্ট অ্যাক্টিভ প্যাসিভ লিখি। এই সংখ্যাটা লেখো, এই যে অ্যাক্টিভ। কোন সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজে, আচ্ছা এটার মাধ্যমে লিখলে তোমরা বুঝবা না, আমি বলি সেটা লেখো। কোন সেন্টেন্সে সাবজেক্টের সাপেক্ষে, কোন সেন্টেন্সে সাবজেক্টের সক্রিয় ভূমিকা লেখো। সাবজেক্টের সক্রিয় ভূমিকার সাপেক্ষে, সাবজেক্টের সক্রিয় ভূমিকার সাপেক্ষে লেখাকে অ্যাক্টিভ ভয়েস বলে। স্যার কি বললেন? স্যার লিখবো? হ্যাঁ, কোন সেন্টেন্সের সাবজেক্টের সক্রিয় ভূমিকার সাপেক্ষে। স্যার লিখবো নাকি? হ্যাঁ, লেখো না কেন? সক্রিয় ভূমিকার সাপেক্ষে লেখাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সংজ্ঞা তো কোথাও আসবে না, জাস্ট একটু জানার জন্য। হ্যাঁ স্যার আপনি কি ওই যে বইয়ে যা আছে তাই লেখাইতেছেন? না, বই- আমার নেট নাই। আমি যা শুনতেছি তাই লেখো, যা বলতেছি তাই শুনে লেখো। লেখছো, অ্যাক্টিভ লেখছো? জি স্যার। প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা লেখো। কোন সেন্টেন্সে অবজেক্টের সক্রিয় ভূমিকার সাপেক্ষে, স্যার কোন সেন্টেন্সে অবজেক্টের সক্রিয় ভূমিকার সাপেক্ষে, লেখাকে সক্রিয় ভূমিকার সাপেক্ষে লেখাকে প্যাসিভ ভয়েস বলে। এই সংজ্ঞা জাস্ট একটু লেখার জন্য লেখা, আমাদের মূল কাজ হলো উদাহরণ দিতে দিতে আমরা শিখে ফেলবো। লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে স্টার চিহ্ন দিয়ে লেখো। আমরা যে নরমাল যে বাক্যগুলো লিখি, এই যে আমরা টেন্স শেখার সময় যতগুলো বাক্য লিখেছি, তারপরে এই যে এম ইজ আর ওয়াজ এর ব্যবহার শেখার জন্য যতগুলো বাক্য লিখেছি, সবগুলো বাক্যই অ্যাক্টিভ ভয়েসের ছিল। কোন ভয়েসের ছিল? অ্যাক্টিভ ভয়েসে। লেখো যে আমরা সাধারণত যে বাক্যগুলো লিখি এগুলো হলো অ্যাক্টিভ ভয়েস।
লেখো। আমরা সাধারণত যে বাক্যগুলো লিখি আমরা সাধারণত যে বাক্যটা লিখি যে বাক্যগুলো বাক্যগুলো লিখি হ্যাঁ যে বাক্যগুলো লিখি এগুলো অ্যাক্টিভ ভয়েসের হয়ে থাকে। এগুলো অ্যাক্টিভ ভয়েসের হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস। লিখেছো? জি স্যার। হ্যাঁ স্যার। এখন দেখো, এখন আমি যেটা বলি ভালো করে শোনো। এখন এই অ্যাক্টিভ, আমরা তো নরমাল যে বাক্যগুলো লিখি সব তো অ্যাক্টিভ ভয়েস, তাই না? এগুলাকে প্যাসিভে রূপান্তর করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এখন এই বেশ কিছু নিয়মে তোমাদের মাথায় জট বাঁধতে পারে বিদায় বেশ কিছু নিয়মকে আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় ভালো মতো খেয়াল করো। তো আমরা ভয়েস চেঞ্জ তো অনেকগুলা করব, তো প্রতিটা ভয়েস চেঞ্জেরই তোমার এরকম দেখা আলাদা আলাদা ধরনের ক্ষেত্রে অনেকগুলা নিয়ম আসবে, কিন্তু সব ভয়েস চেঞ্জে কিছু কমন কাজ আছে, যে কাজগুলো সব ভয়েস চেঞ্জে করতে হয় সেইগুলোকে আমরা লিখবো। তোমরা খাতা শিরোনাম দাও, ভয়েস চেঞ্জের কমন কাজ বা যে কাজগুলো সব ভয়েস চেঞ্জে করতে হয়। ভয়েস চেঞ্জের কমন কাজ বা যে কাজগুলো সব ভয়েস চেঞ্জের ক্ষেত্রেই করতে হয়। কি লিখছো রিফা? ভয়েস চেঞ্জের কমন কাজ বা যে কাজগুলো ভয়েস চেঞ্জে করতে হয়। যে কাজগুলো সব ভয়েস চেঞ্জে করতে হয়, সব লেখো। সব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করতে হয়। এটা আমাদের যখন প্যাসিভ করতে যাব তখন তোমরা সবসময় এই আমরা তিনটা কাজ লিখবো, এই তিনটা কাজ সবসময় মনে রাখবা, এটা করতেই হবে। তো 1 নম্বর দিয়ে লেখো, দীপা একটু অপেক্ষা করো, তাড়াহুড়া করে বলো না। 1 নম্বর দিয়ে লেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এটা যেমন করতে হয় 99% এর ক্ষেত্রে করতে হয়। তাহলে 1 নম্বর কাজটা কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ঠিক আছে। তারপরে 2 নম্বরে লেখো সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টকে 2 নম্বর লেখা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। অবজেক্ট করতে হয়। হ্যাঁ, 2 নম্বর হলো সাবজেক্টকে কি করতে হয়? অবজেক্ট করতে হয়। মায়শানা আসলো দেখলাম, কই পলাইছে না? আচ্ছা, তাহলে আমরা বুঝছি দুইটা কাজ। প্রথম দুইটা কাজ, 1 নম্বর কাজ হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর 2 নম্বর কাজ হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। 3 নম্বর কাজ লেখো, 3 নম্বর কাজ লেখো মূল ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মূল মূল ভার্বের ভার্বের V3 বা কি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। পাস্ট পার্টিসিপল করতে হয়। তো এই তিনটা কাজ সব সময় করতে হবে।
ঠিক আছে, তুমি প্যাসিভ ভয়েস করলা, প্যাসিভ ভয়েস করলা, কিন্তু তোমার এই সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করলা না এবং B3 লিখলা না, তাহলে কিন্তু হবে না। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে যখনই যখনই তোমাকে বলবে যে প্যাসিভ করো, তখনই তোমার মাথায় কি এই তিনটে কথা মাথায় আসবে। কি তিনটে কথা? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আর মূল ভার্বের কি লিখতে হবে? পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 ফর্ম লিখতে হবে। মনে থাকবে কথাটা? জি স্যার। আচ্ছা, এইবার আমরা, এগুলো হলো কমন নিয়ম। তো এবার আমরা প্রথম নিয়ম দিয়ে অঙ্কটা করি, সরি, একটা ভয়েস চেঞ্জ করব। প্রথমে আমরা যে টেন্সের ভয়েস চেঞ্জ করব সেটা হলো, লেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। নিচে লেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। লিখছো? না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ লিখে জাস্ট এই যে এইটুকু উঠাবা। এই আমি যেভাবে লিখছি, স্যার বোঝা যায় না। দাঁড়াও, জুম করে নেও না। জুম করলে বোঝা যায় না। এখন স্যার জুম করেন না। নতুন করে লিখে দিই, দাঁড়াও। আমি নতুন করে হোয়াইট বোর্ডে লিখে দিই, দাঁড়াও, তাই তো হয়। অপেক্ষা করে একটু। এই দেখো, আমার মতো করে লেখো, এই পাশে লেখো অ্যাক্টিভ ভয়েস, গ্যাপ দিয়ে নিও, আমার এখানে তো হচ্ছে না। আর এই পাশে লেখো প্যাসিভ। হ্যালো, ও কালকে আপনি ফজরের আজানের সময় আমরা বাসা থেকে যেন বের হতে পারি। হ্যাঁ, আপনি 3:30টার দিকে চলে আসবেন। ঠিক আছে, কি যেন বলছি, বাম পাশে হলে অ্যাক্টিভ, ডান পাশে কি লিখছো? প্যাসিভ। প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভের নিচে লেখো, এই দাগাই কারা দেখছো কিরকম এটা গান হলো। অ্যাক্টিভের নিচে লেখো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কি? ইনডিফিনিট। আর প্যাসিভের নিচে খালি লেখো এম অবলিক ইজ অবলিক আর আর। অ্যাক্টিভের নিচে খালি লেখো প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্যাসিভের নিচে কি লিখবা? এম অবলিক ইজ অবলিক আর। তাহলে দেখো, এই নিয়মটা একটু বুঝে দিয়ে নেই। ওই যে প্রথম যে তিনটা কাজ আমি বললাম, কমন, সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, মূল ভার্বে B3, এই তিনটা কাজ তো আমরা করবই। এই তিনটা কাজ করার পর আমরা নতুন এখানে কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এম দিব, অথবা ইজ দিব, অথবা কি দিব? আর একটা বাক্য আমরা লিখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তাই তোমরা নিয়মটা বুঝতে পারবা। দেখো, দাঁড়াও, প্রথমে আমি বাক্য লিখলাম আই, এইটা দিয়ে শিখায়, সবাই তো এটা দিয়ে শিখায়, তাই না? অথবা এটা লিখি আই টেক এ মিল। এটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। তো এটাকে আমরা প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গেলে
দেখো প্রথমে জানি মেন প্রথম কাজটা জানি কি অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট কোনটা অবজেক্ট হলো এ মিলকে আমরা সাবজেক্ট বানাই এ মিল সাবজেক্ট করলাম আগে লিখো না তারপরে কি দিতে হবে এখন হয় এম অথবা ইজ অথবা কি আর আর এ মিলের সাথে কি যায় ইজ ইজ দিলাম ইজ এরপরে ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসিপল V3 ফ্রম হ্যাঁ পাস পারে টেকের V3 ফর্ম কি টেকেন টেকেন তারপরে নিয়ম অনুসারে বাই দিতে হবে বাই দিয়ে এই যে সাবজেক্ট আই সাবজেক্ট আই এর অবজেক্ট কি মি মি লিখতে হবে এই নিয়মটা তোমরা উঠাও এই বাক্যটা উঠাও এই বাক্যটা উঠিয়ে দেখো নিয়মটা বুঝছো কিনা দেখো নিয়ম বোঝাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কারণ নিয়মে কিন্তু অত ডিটেলস লেখি নাই নিয়মে কিন্তু শর্টকাট লিখেছি আমি তাই না কথা কি বুঝছো জি স্যার। হ্যাঁ তাহলে মানে কমন যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো বাদ থাকবে বাড়তি যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো শুধু আমি লিখেছি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আই দিয়ে করলাম এবার আমরা তো জানি সাবজেক্ট মোট জানি কয়টা 8টা এবার আমরা উই দিয়ে করব দেখো দাঁড়াও এবার আমি লিখে দিচ্ছি লেখো তো উই we take meals এটাও কোন টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ এইটারে দেখো এইটারে প্যাসিভ করতে হলে কি করতে হবে আরেকটু ওয়ার্ড কি আরো বড় করে দেব নাকি দাঁড়াও না এইটাই ঠিক আছে স্যার এটা ঠিক আছে না হ্যাঁ তাহলে এটা দেখো এটার অবজেক্ট কোনটা মিলস না হ্যাঁ মিলস কে আমি সাবজেক্ট করি ধরো প্যাসিভ লিখে নেই একটু শুরুতে বুঝতেই হতে পারে হ্যাঁ তো প্যাসিভ মিলস হলো অবজেক্ট তো মিলস কে আমি সাবজেক্ট করি meals is taken by us। না তাহলে Meals প্রথম কাজটা খেয়াল করা ভাই আগে লিখো না তাহলে অবজেক্ট কে সাবজেক্ট করা মেন কাজ না তো অবজেক্ট কে সাবজেক্ট করলাম এখন কি দিতে হবে হয় এম অথবা ইজ অথবা কি আর হ্যাঁ এখন এখানে মিলস তো প্লুরাল মিলস এর সাথে কি হবে আর হবে এ মিল হলে সে ইজ হইতো আচ্ছা এই যে এখানে এম ইজ আর হবে এটা নতুন সাবজেক্ট অনুসারে হ্যাঁ তারপরে কি করতে হবে ভার্বের V3 তাই না হ্যাঁ আচ্ছা V3 কোনটা টেকের V3 কি taken তারপর এটা বাই দিতে হবে তারপর উইর অবজেক্ট ফর্ম হলো আস উইর অবজেক্ট ফর্ম কি us। আস বুঝতে পারছি আমরা জি স্যার। জি স্যার। ঠিক আছে এরপরে দেখো আমরা স্যার আমি আরেকটা এতক্ষণ বাক্য- এটা ছিলাম না আপনি ক্লাসটা রেকর্ড করছেন। হ্যাঁ রেকর্ড করা আছে টেনশন করো না তারপরে না থাকলেও বুঝবা অপেক্ষা করো তো উইর পরে সাবজেক্ট কোনটা ইউ ইউ তাহলে কি ইউ ইউ টেক Take- মিল টেক মিল এ মিল তাই না তাহলে এটার প্যাসিভ করার সময় দেখো অবজেক্ট কোনটা এখানে মিল এ মিল এ মিলকে কি করতে হবে সাবজেক্ট বানাতে হবে।
সাবজেক্ট Subject বানাতে হবে। বানাতে এখন এখন কি দিতে হবে? ইজ হ্যাঁ, হয় এম অথবা ইজ অথবা আর। এ মিলের সাথে কি হয়? ইজ ইজ। তারপর কি দিতে হবে? বি থ্রি is taken by বা you ইউর অবজেক্ট ফ্রম ইউ হবে। হ্যাঁ মিলে গেছে? হ্যাঁ স্যার ভেরি গুড। তারপরে তোমরা তোমরা ভাত খাও অথবা তোমরা চিঠি লেখো, অন্য ভার্বে চলে যায়। ইউ রাইট you write a letter ইউ রাইট এ লেটার না, তোমরা বলছি তো লেখা অনেকগুলো চিঠি লিখতেছো তোমরা। ইউ রাইট লেটার্স। তো এটার প্যাসিভ করার সময় মেন কাজ জানি কি নিপা? প্রথম কাজটা কি? সাবজেক্ট অবজেক্টকে কি করা? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে অবজেক্টকে সাবজেক্ট করা। অবজেক্ট এখানে কি? letter লেটার। তাহলে লেটার্স কে সাবজেক্ট করলাম, এরপরে কি হবে? আর বসাতে হবে আর হবে হয় আর হবে হয় এম হবে। দেখো এই তিনটার যে কোনো একটা হবে, আগে লেখো না। এম অথবা ইজ অথবা কি আর আর। কিন্তু লেটার্স প্লুরাল দিলে এখানে এম ইজ হবে না, কি হবে? আর হবে এটা আর হবে। তারপরের কাজটা কি? ভার্বের বি থ্রি। বি থ্রি কি? রিটেন বানান করো। WRITTEN written by you by you ইউ। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, এরপরের সাবজেক্টটা কি? কি আই কি হি। she by লেখো হি। হি লেখে আগে হি রাই হি ইটস রাইস লেখি। হি ইটস কি? রাইস। right এই এটা প্রিয়ন্তি বলো, প্রথম কাজ কি? প্রথম কি করতে হবে? object কে subject করা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হলো কি? রাইস right রাইস। তো রাইস কে আমরা রাইস কে সাবজেক্ট বানাই, লিখলাম রাইস। তারপরে কি লিখতে হবে? এম দেখো, হয় এম হয় হয়- ইজ অথবা আর বসাতে হবে হয় এম অথবা ইজ অথবা আর আর। বসাতে হবে কিন্তু রাইসের সাথে কি হবে? ইজ is হবে ইজ হবে। তাহলে অন্যগুলোকে আমরা কেটে দেই। ঠিক আছে, তো রাইস ইজ, তারপরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম রাইস ইজ ইটেন বাই ইটেন বাই হিম হিয়ার অবজেক্ট ফর্ম হলো হিম। ঠিক আছে। আচ্ছা, এইভাবে তোমরা বাকি বাক্যগুলো লেখো। শি ইটস রাইস, এটার প্যাসিভ করো। এখন আমি বলবো না, কাজ করে যাই, শুধু তোমরা মিলিয়ে নাও। না বুঝলে আমাকে বলবো। আর শেষ শির অবজেক্ট কি আস্তে আস্তে এর অবজেক্ট হলো হার। ঠিক আছে? তারপরে
তারপর আমরা ইট না দিয়ে কারো নাম দেই। He should দিয়ে আছে স্যার দে এই দিয়ে তো লিখলামই। স্যার তারপরে ইট আছে দের পরে একটা ইট না দিয়ে একটা নাম দেই। হ্যাঁ, রহিম ইট রাইস কি হবে? rice is eaten by Rohim rice is by এবার হয়েছে? এবার হয়েছে? এবার কি মিলছে সবার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, এই তো আমরা মানে ভয়েস চেঞ্জের কমন যে নিয়ম, সে কমন যে কাজ, সে কমন কাজগুলো শিখলাম। তারপরে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে কিভাবে কি করতে হয়, কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, এটাও শিখলাম, তাই না? হ্যাঁ এইটা তোমরা হ্যাঁ স্যার আমি যে 8টা বাক্য দিয়ে করে দিলাম, তোমরা নতুন আরো 8টা বাক্য লিখবা, পারবে না? ঠিক আছে, আগামী দিন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা শিখবো। আর যারা একটু একটু ক্লাস মিস করছো, তারা হলো আবার এই রেকর্ডিংটা আমি পোস্ট করব, তোমরা এটা আবার একটু দেখে নিও, ঠিক আছে? ওকে স্যার প্রথমে যদি ভালো মতো বুঝো, বাকিগুলো বুঝতে খুবই সুবিধা হবে, বুঝছো? আচ্ছা, এটার রিটেন ইংরেজি প্রথম রিটেন অংশ কি পড়া ছিল? কম্পোজিশন কবিতা কি পড়া ছিল? স্টুডেন্ট লাইফ অর্ধেক রিভিশন স্টুডেন্ট লাইফ কি আপনি দিয়ে দিছিলেন গ্রুপে হ্যাঁ, অর্ধেক। আচ্ছা, জানেই না একটি দেখছো, আবারও অর্ধেক দিলাম, লেখক স্টুডেন্ট লাইফ অর্ধেক পড়া। স্যার আপনি অর্ধেক পিক দিয়ে দিন এটা তো আচ্ছা, আছে, যদি রচনা আছে কম্পোজিশন গাইডে তো না আছে থাকলে আমাকে না থাকলে আমাকে বলো, দিয়ে দিবনি। আছে। আচ্ছা, আর কথা বলো না। বাংলা কি ছিল? বাংলা ছিল মানুষ জাতি কবিতার কবি পরিচিতি আর পাঠ পরিচিতি মুখস্থ এবার মানব জাতি কবিতারই পড়া। এই কি জানি অনুশীলনী যে প্রশ্ন আছে, অনুশীলনী প্রশ্ন এবং শব্দার্থ পড়া। সবগুলো হ্যাঁ, আর ব্যাকরণ অংশ কি পড়াতেছিলাম? স্যার মানুষ জাতি কবিতার অনুশীলনী প্রশ্ন কি গাইডের না, মেন বই যেগুলা, মেন বই যেগুলো আছে। আর তারপরে দেখো স্যার কি দিলেন বাংলা মানব ব্যাকরণ জাতি কবিতার এই যে বাড়ির কাজ মিস করো, সে অপেক্ষা করবা, পরে তো বাড়ির কাজ গ্রুপে পোস্ট করাই হবে, সময় তো এখানে কম, এক কথা রিপিট করলে তো সময় যায় অনেক। আচ্ছা, এরপর তোমরা যে বাড়ির কাজ পুরোটা লেখো সেটু গ্রুপে পোস্ট করবা। আচ্ছা, ইংরেজি বাংলা ব্যাকরণ কি পড়াইতেছিলাম? শব্দ দ্বিতীয় অধ্যায়ের সব সঠিক উত্তর। শব্দ গঠনের নিয়ম পড়াইছিলাম, তা শব্দ গঠন পড়াইছিলাম তোমাদের। ও, তোমরা তো ভুলে গেছো। এই তোমাদের শব্দ গঠন শুরু করছিলাম না? জি স্যার ওইটা রিভিশন লেখো। শব্দ গঠনের সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা রিভিশন। শব্দ গঠনের মেয়েগুলো কতবার বলুন যে একবার না বলে অপেক্ষা করবা। শব্দ গঠনের সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা, এটা রিভিশন, এর আগেও পড়াইছি, ঠিক আছে? জি স্যার আচ্ছা,
আর সমাজ যেন কি পড়াইতেছিলাম ওই যে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান। হ্যাঁ ওইখানে দেখো ওই যে পরে একটা পৃষ্ঠা আছে না ওই যে সুন্দরবন সম্পর্কে ওইটা পুরাটা মুখস্থ করবা। আমি বলতেছি দেখো কত পৃষ্ঠা, এই যে 26 পৃষ্ঠা, 26 পৃষ্ঠা এরকম মুখস্থ। ওই যে বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল। লাইন কেটে গেলে আবার জয়েন করো। 26 পৃষ্ঠা পাইছো? হ্যাঁ স্যার। 26 পৃষ্ঠা দেখো ওই যে পাঠ 7 এবং 8 এর উপরে যে একটা প্যারা আছে এই প্যারা